ব্যতিব্যস্ত হয়ে অন্তরা আবার জিজ্ঞাসা করলো, আপনি রূপাকে কিভাবে চেনেন বললেন না তো? রূপক এবার একটু কৌশল প্রয়োগ করলো, হতভম্ব হয়ে বলল, আপনাকে কেন বলবো আমি? আপনি কে? অন্তরা হতবাক। এই লোক বলে কি? পাগল নাকি মাথা খারাপ? নিজেই তাকে দেখে আনমনে রূপা বলে উঠলো, এখন আবার বলছে সে রূপার কে হয়? এই লোক নিজেই তো মনে হয় অসুস্থ। ধীর গলায় বলল, আমি রূপার বোন। আপনি আমার বোনকে কিভাবে চেনেন? রূপক অবিশ্বাস সুরে বলল, দেখেন, পৃথিবীতে একই চেহারা 7 জন মানুষ আছে। তাই হতে পারে আপনি ও রূপার মতো দেখতে কেউ। আপনার কাছে আমি কেন রূপার কথা বলতে যাব? আপনি প্রমাণ দিতে পারবেন আপনি রূপার বোন? অন্তরা বিস্মিত এবং বাকরুদ্ধ। এই লোক কি বলছে? রূপক বলল, আচ্ছা বলেন তো, রূপারা কয় বোন? অন্তরা বলল, 4 বোন। অন্তরা, অনামিকা, অপরূপা, অনিতা আর আমি অন্তরা। রূপক নিজেই জানে না রূপারা কয় বোন, তবু এমন ভাব করলো যেন সব জানতা। একটু পর রূপক বলল, আচ্ছা বেশ, এবার বলেন তো, সালমা নামের কাউকে চেনেন আপনি? রূপার বোন হলে নিশ্চয়ই চিনবেন। অন্তরা আবার বিরক্ত হয়ে বলল, কি বলছেন আপনি? আমার মাকে আমি চিনব না কেন? সালমা তো আমার মায়ের নাম। রূপক যেন শখ খেলো এই কথা শুনে। রূপা তার ফুপুর মেয়ে? মাথা কাজ করছে না রূপকের। এও সম্ভব? গলা ধরে এলো রূপকের, তবু শিওর হওয়ার জন্য বলল, শেষ প্রশ্ন। আপনি রূপার বোন হলে নিশ্চয়ই জানবেন আপনার নানা বাড়ি কোথায়, আপনার মামা খালা কয়জন। এবার সঠিক উত্তর দিতে পারলে আমি মেনে নিব আপনি রূপার বোন। অন্তর ভীষণ বিরক্ত লাগলো। একে তো নিজের জীবনের অশান্তি, তার উপর আবার এই লোকের প্রশ্ন। বিরক্ত হয়ে অন্তরা জবাব দিল, আমার মামা খালা কারো কথা কখনো মা বলেনি। মায়ের বাবার বাড়ি ঢাকার কোথাও। মা সবসময় তার বাবার বাড়ি প্রসঙ্গে চুপ হয়ে যেতেন। শুধু জানি তার একজন ভাইয়ের ছেলে ছিল, রূপক। মায়ের বড় আদরের ছিল সে। মাঝে মাঝে যখন মায়ের মন ভীষণ খারাপ থাকতো, তখন মা রূপক আব্বারে বলে কাঁদতেন। সবসময় বলতেন, আমার রূপক আব্বার জন্য শুধু মনটা পড়ে। রূপক ছাড়া কারো কথা আমার মনে পড়ে না কোনোদিন। আর মনে পড়লেও অতটা কষ্ট লাগে না। সবাইকে ভুলতে পারছি আমার রূপককে ছাড়া। না জানি আমার বাপজান এখন কার কাছে থাকে। মায়ের আদর তো পায় নাই। এখন কি মায়ের আদর পায় ছেলেটা? রূপক কি হলো? রূপক জানে না। অন্তরা দেখলো এত বড় একটা ছেলে মুখ ঢেকে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে শুরু করছে। হতবাক হয়ে ছেলেটা এই অকুল হয়ে করা কান্না দেখতে লাগলো। অন্তরা কিছুতেই বুঝতে পারছে না তার মায়ের কথা শুনে ছেলেটা কাঁদছে কেন। বাসের সবাই তাকিয়ে রইল রূপকের দিকে। রূপক নিজেকে সামনে নিল কিছুক্ষণের মধ্যে, তারপর চোখ মুছে অন্তরাকে বলল, সরি, আসলে আমি নিজেকে কন্ট্রোল করতে পারিনি। আপনি যে রূপার বোন আমি বিশ্বাস করছি। অন্তরা বলল, আপনি আমার বোনকে চেনেন কিভাবে? আপনি কে? রূপক হেসে বলল, আমি কে তা না হয় আপনার বাড়ি গেলে জানবেন। আর রূপা আমাদের বাসায় ভাড়া থাকে ঢাকায়, তাই চিনি। আমার বোনের ফ্রেন্ডও। অন্তরা আবার অবাক হলো, রূপা ঢাকায়? তার ছোট্ট বোনটা এত বড় হয়ে গেছে যে একা একা এখন ঢাকা থেকে পড়ে। কতদিন বাড়ির খবর নেয়নি, কিছুই জানে না তাই। আচ্ছা, অনামিকা কোথায় এখন? ও পরে কোথায়? হুট করে অন্তর ভীষণ ভয় করতে লাগলো, কিভাবে আবার বাড়ি যাবে সে? সেই তো আবারও বাবা মায়ের কাছে ফিরে যেতে হচ্ছে। ভেবেছিল তাদের মুক্তি দিতে পেরেছে, অথচ এখন বুঝতে পারলো সন্তানের দায় দায়িত্ব থেকে বাবা মা কখনো মুক্তি পায় না। আর বাবা মা ছাড়া সন্তানের দ্বিতীয় কোনো জায়গা নেই যাওয়ার। রূপকের কাছে সবটা স্বপ্নের মতো লাগছিল। এত কাছে ছিল রূপা, অথচ কেন বুঝলো না রূপক যে রূপা তার ফুপুর মেয়ে? কেমন আছে ফুপু? বড় আদরের ফুপু তার। মায়ের থেকে পাওয়া অনাদর তার ছিল সব, ফুপুর আদর পেয়ে ভুলতো। তারপর ফুপু যখন হারিয়ে গেল, তারপর থেকে কারো আদর পায়নি রূপক। এই যে এখনো বুকের ভিতর একখণ্ড শুকনো জমি নিয়ে বেঁচে আছে রূপক। কোনোদিন কেউ তাকে ভালোবেসে যত্ন করে ফুল ফোটাবে সেই আসে। অথচ সে জানেই না, সে বুঝতেই চায় না, বুকের ভিতর জমে থাকে ব্যথারা আজ দখল করে নিয়েছে রূপকের পুরোটা। শুধু একটু ভালোবাসার স্পর্শ পেলে তাসের ঘর মতো সব বিলীন হয়ে যাবে। দীর্ঘযাত্রা শেষে রূপকের যখন রূপাদের বাড়িতে গিয়ে পৌঁছায়, ততক্ষণে রোদ পড়ে গেছে। চারিদিকে কেমন নির্জন হয়ে আছে। অন্তরা একটু একটু ভয় ভয় করছে। বাড়ির কাছাকাছি যেতে অন্তরা ওড়না দিয়ে মুখ ঢেকে নিল। তারপর রূপককে বলল, আপনাকে একটা কথা বলা ছিল। রূপক জিজ্ঞাসা দৃষ্টিতে তাকালো। অন্তরা একটা বড় নিঃশ্বাস ফেলে বলল, বেশ কয়েক মাস আগে আমি একজনকে ভালোবেসে তার হাত ধরে বাড়ি ছেড়ে চলে যাই। আর তার কয়েক মাস পরে জানতে পারি আমি তার সেকেন্ড ওয়াইফ। আর ফার্স্ট ওয়াইফ অন্য জনের সাথে পালিয়ে যায়। তার একটা ছেলে আছে প্রথম পক্ষের। সেই ছেলের একটা মায়ের অভাব দেখে সে আমার সাথে ভালোবাসার খেলা খেলে। আমি ছেলেকে মেনে নিয়ে তার সংসার করি। তাছাড়া আমার উপায় ছিল না। আমরা যেহেতু 4 বোন, আমার ডিভোর্সি ফুপু, ফুপুতো বোন, দাদি, বাবা মা মিলিয়ে অনেক বড় সংসার। প্রতিদিন 9 জন মানুষের 3 বেলা খাবার খেতে হলে হিসাব করে দেখেন, দিনে 7-8 জন মানুষের খাবারের ব্যবস্থা। আমাদের 4 বোন আর আমার ফুপুর বোনের লেখাপড়ার ব্যবস্থা সবই আমার বাবাকে একা করতে হয়েছে। আপনি হয়তো বুঝবেন না আমাদের বাস্তবতা কেমন ছিল। আমি বাবার বড় মেয়ে, যেহেতু প্রতিক্ষণ আত্মগ্লানিতে ভুগতাম বাবার জন্য কিছু করতে পারি না বলে। সেই আত্মগ্লানি থেকে অনেকটা পালিয়ে গেলাম। ভেবেছিলাম বাবার মাথার উপর থেকে আমার একজনের চাপ তো কমবে। অথচ দেখুন আমার ভাগ্য।
যার কাছে গিয়েছিলাম তার প্রথম স্ত্রী ফিরে আসার পর সে আমাকে তাকে মেনে নেয়নি। আমি হয়ে যাই চক্ষুশূল। তাই আবারও বাবা মায়ের কাছে ফিরে যেতে হচ্ছে। আপনি তো আমাদের বাড়িতেই যাবেন। হয়তো অনেক সিনকেট হবে। গ্রামের মানুষ তো আমরা। আশেপাশের সব মানুষ এসে জড়ো হয়ে দেখবেন। আমাকে জোকার মনে হবে সবার কাছে। নানান মানুষ নানান মন্তব্য করবে। সেসব দেখে চমকে যাবেন, তাই আগেই বললাম। রূপক সব শুনে কিছুক্ষণ ভেবে বলল, আচ্ছা বুঝলাম, একটা অনুরোধ করি। অন্তরা জিজ্ঞাসা করলে, কি? আপনি বাড়িতে গিয়ে কোনো কথা বলবেন না। যা বলার আমি বলবো। আপনি শুধু হ্যাঁতে হ্যাঁ আর নাতে না মিলাবেন। অন্তরা বুঝতে পারল না রূপক কি বলবে। রূপকের বুকটা ব্যথায় ছেয়ে গেল। রাজকন্যার জীবন ছেড়ে ভালোবেসে ফুপু সব ছেড়ে চলে এসেছিল। অথচ তার মেয়েদের নিয়ে এত অভাব অনটন ছিল, তবুও বাবার বাড়ি সাহায্য নেননি তিনি। রূপক বুঝতে পারল রূপার এত আত্মসম্মান ব্যক্তিত্ব কোথা থেকে এসেছে। মায়ের মতো হয়েছে মেয়েটা। অন্তরা রূপককে নিয়ে বাড়ি ফিরল যখন, তখন অনিতা উঠোন ঝাড় দিচ্ছিল। আহারে, তার আদরের ছোট্ট বোন। অন্তরা ছুটে গিয়ে বোনকে জড়িয়ে ধরল। অনিতা প্রথমে অবাক হয়ে গেল, তারপর অন্তরাকে চিনতে পেরে চিৎকার করে কেঁদে উঠল। অন্তরা দাদি, ফুপু, ফুপুতো বোন সবাই চলে এলো। এসে সবাই চিৎকার চেঁচামেচি এমনভাবে করতে লাগলো যে আশেপাশে সব মানুষ ছুটে এলো। মুহূর্তে ছড়িয়ে গেল অন্তরা ফিরে এসেছে এই খবর। রূপক চুপ করে দাঁড়িয়ে দেখতে লাগলো। এক একজনের এক এক কথা, এক এক মন্তব্য। সব শুনে রূপক বুঝতে পারলো অন্তরা কার সাথে পালিয়েছে সেটাই কেউ জানে না। অবাক হয়ে রূপক সবার কথা শুনতে লাগলো। সবসময় ভাবতো গ্রামের মানুষ সহজ সরল, অথচ এখন রূপক মনে হচ্ছে গ্রামের মানুষের মতো জঘন্য মানসিকতার শহরের মানুষের হয় না। নয়তো এরা কিভাবে মুহূর্তের মধ্যে এরকম একটা জটলা তৈরি করে তারপর অন্তর সামনে দাঁড়িয়ে অন্তরাকে নিয়ে বাজে কথা বলতে পারে। সব ছাপিয়ে রূপক এদিক ওদিক চারদিকে একজন কাকে খুঁজতেছিল, অথচ তাকেই দেখতে পেল না। সিরাজদার দোকানেও খবর চলে গেল অন্তরা একটা ছেলের সাথে বাড়িতে এসেছে। একটা চিনচিনিয়ে ব্যথায় সিরাজদার অনুভব করলো। দ্রুত দোকান বন্ধ করে বাড়ির দিকে ছুটলেন তিনি, কেননা তিনি জানেন এখন সারা এলাকার মানুষ বাড়ি এসে মেয়েকে কথা শুনিয়ে যাবেন। সন্তান যতই অপরাধ করুক, অন্য লোককে সন্তানকে কটু কথা বলবে, এটা কোনো বাবা মাই সহ্য করতে পারে না। তানিয়া অফিস থেকে ফিরে দেখে রত্নাপান্না দুজনে মুখ শুকনো করে বসে আছে। রূপককে দেখা যাচ্ছে না কোথাও। এরকম তো না। একটু কটাক্ষ করে জিজ্ঞাসা করলো, তোমার দাদা কোথায়? পান্না বলল, ফুপুর কাছে গেছে। তানিয়ার মুখ শুকিয়ে গেল শুনে। জিজ্ঞাসা করলো, ফুপুর কাছে মানে? রত্না বলল, দাদা ফুপুর সন্ধান পেয়েছে। হঠাৎ করে তানিয়ার মুখমণ্ডল ভয় ফুটে উঠল। দ্রুত পায়ে রুমে গিয়ে তানিয়া রেখাকে কল দিল। সমুদ্রর মা রেখা তখন ছেলেকে কড়াভাবে জিজ্ঞাসা করছিল তার এরকম ছন্নছাড়া হওয়ার কারণ কি। তানিয়ার কল করে রূপক সালমার খোঁজ পেয়েছে। তার কাছে গেছে রূপক। আঁতকে উঠে রেখা বলল, কি বলছো ভাবি, এবার কি হবে? তানিয়া জবাব দিতে পারল না। ভয়ে তার মুখ শুকিয়ে গেছে। রেখার মুখমণ্ডল কেমন রক্তশূন্য হয়ে গেল মুহূর্তে। সমুদ্রে মায়ের এরকম অবস্থা দেখে উঠে দাঁড়িয়ে মাকে জড়িয়ে ধরল। রেখা কোনো কথা বলতে পারল না। গলা শুকিয়ে মরুভূমি হয়ে গেছে। এক একজন করে পুরো এলাকার মানুষ জড়ো হলো উঠানে। অনিতা ভয়ে কাঁপছে। তার ভীষণ ভয় করছে। এত মানুষ তাদের উঠানে। মানুষ নানা রকম কথা বলছে তার বড় আপাকে নিয়ে। অনিতা অনেক কিছু বুঝে না। তেমন এটাও বুঝে না যে মানুষ এত মাথা ব্যথা কেন। সে তো কোনোদিন দেখেনি তার মাকে কারো বাড়ি গিয়ে এসব কথা বলতে কাউকে নিয়ে। শেহজাদার বাড়ির সামনে এসে চমকে গেলেন। এত লোক জড়ো হয়েছে, মেয়েটাকে মানুষটাকে অপদস্থ করছে না তো? ভিড় ঠেলে যেতে দেখলেন অন্তরা ভীত হরিণ ছানার মতো ভয়ে লজ্জায় একটুখানি হয়ে গেছে। পাশে একটা ছেলে দাঁড়িয়েছে, বেশ ভদ্রঘরের ছেলে মনে হচ্ছে দেখে। মেয়ের ভয়ার্ত চেহারার দিকে তাকিয়ে বাবার বুক ভেঙে গেল যেন। সব কিছু উপেক্ষা করে সিরাজ হায়দার এগিয়ে গিয়ে মেয়েকে জড়িয়ে ধরলেন। বাবা মেয়ের মিলন দৃশ্য দেখে রূপকের ভীষণ ভালো লাগলো। এই কিছুক্ষণের মধ্যে রূপক মোটামুটি সবটা জেনে গেল। গলা খাকড়ি দিয়ে রূপক বলল, অনেকক্ষণ ধরে অনেকের অনেক কথা শুনেছি আমাকে নিয়ে, অন্তরাকে নিয়ে অনেকে অনেক কিছু বলেছেন। এবার আমি বলছি, আপনারা শুনেন। সবাই চুপ হয়ে গেল রূপকের কথা শুনে। অবাক হলো কিছুটা, এরকম একটা কাজ করে ছেলেটা আবার কথা বলছে সবার মাঝে, এত বড় সাহস। রূপক বলল, আমি রূপক। আর এই যে অন্তরা, ও এতদিন আমাদের বাসায় ছিল। আমাকে হয়তো আপনারা জানেন না বা চেনেন না। অন্তরার মা সালমা আমার একমাত্র ফুপু। আমি ওনার ভাইপো। আপনারা সবাই এত ন্যারো মাইন্ডেড কেন? একটা মেয়ে বাড়িতে নেই বলে সবাই ধরে নিলেন সে কোনো ছেলের সাথে পালিয়েছে। আপনারা কেউ কি তাকে কোনো ছেলের সাথে কথা বলতে দেখেছেন? বা যার সাথে পালিয়েছে তাকে দেখেছেন? কেউ দেখেননি? তাহলে না জেনে কী সব এসব বলছেন? আপনারা নিশ্চয় জানেন ফুপার অবস্থার কথা। এইজন্য মূলত অন্তরকে ঢাকায় নিয়ে গেছি আমরা। আর তার কিছুদিন পর রূপাকেও নিয়ে গেছি। ওরা ২ বোন একসাথেই ছিল। আপনারা কে বিশ্বাস করলেন অথবা না করলেন তা নিয়ে আসলে আমার আর আমাদের কোনো মাথা ব্যথা নেই। কেননা ঘরের মেয়ে বনের মোষ তাড়ানোর মতো সময় আমাদের নেই। আপনাদের হাতে অফুরন্ত সময় আছে। চায়ের দোকানে বসে আপনারা এসব গসিপ করেন যত খুশি তত। কিন্তু মনে রাখবেন তাতে সত্য বদলে যাবে না। আপনাদের কথা সত্যি হলে তাহলে প্লিজ প্রমাণ দিন। অন্তরা কার সাথে পালিয়েছে তার নামটাকে বলেন। যেহেতু কেউ জানে না, সেহেতু কেউ বলতে পারল না অন্তরা কার সাথে পালিয়েছে। কিন্তু রূপকের কথা বিশ্বাস
ও করতে পারছে না, আবার ফেলতেও পারছে না। যদি কারোর সাথে অন্তরা পালিয়ে যেত, তবে অবশ্যই সেই ছেলের সাথে কেউ না কেউ জানতো। অথচ একটা মানুষ তাকে দেখল না। আবার যদি না পালিয়ে থাকে, তবে অন্তরার মা এরকম অসুস্থ হয়ে গেল কেন? সে কথা বলতে রূপক হেসে বলল, সবাই তো জানেন ফুপা ফুপুর বিয়েটা কিভাবে হয়েছিল। তাই অন্তরা আমাদের বাসায় যাওয়া ফুপু মানতে পারেনি। তারপর আবার অনামিকা চলে যায়, ফুপু এক্কেবারে ভেঙে পড়েন। আল্লাহ অসুখ দিয়েছে, আবার তার জন্য চিকিৎসাও দিয়েছেন। অন্তরা ফুপ শুরু বললেন, ছেলে ভুলানো কথা এগুলো না। আমরা কি সবাই দুধের বাচ্চা যে যা বুঝাবে তাই বুঝুম? যদি সত্যি না হইতো তাহলে আমরা কি শুনতাম নাকি? শেহজাদে বললেন, তোরা হুঁ, তোদের আসল রূপ তো সেদিনই দেখেছি। যেদিন থেকে আমার বউ অসুস্থ হয়েছে, ততদিন আমার বউ কাম কইরা খাওয়াতে পারছে, তোরা একলগে খাইছিস। যেই বুঝলি সালমা কাজ করতে পারবো না, তোরা নিজেদের আলদা রান্ধন শুরু করলি। তোগো কাছে আমি আমার ঘরের কথা কইতে যামু, এই জন্য কই নেই। তোগো শোনানোর মতো কিছু নেই। রূপক মুচকি হাসলো। এতক্ষণে সিরাজ হায়দার ব্যাপারটা বুঝতে পেরে নিজের রূপকের সাথে তাল মিলাচ্ছেন দেখে রূপকের খুব ভালো লাগলো। সুরভি হুঙ্কার দিয়ে বলল, নিজের মাইয়ের নষ্টামি করবো আর তাগর কগে থাইকা আমার মাইয়া নষ্ট হইব? আমার মাইয়ারে আমি চোখকে চোখকে রাখি। রূপক হেসে বলল, ফুপু, বাতির নিচটা সবসময় অন্ধকারায়, জানেননি তো? এই যে এত বড় কথা বলছেন, আপনি 24 ঘন্টা মেয়ের সাথে থেকেও মেয়ের খবর জানেন না। অথচ এই যে দেখেন, আমি এই বাড়িতে পা দেওয়ার পর দেখেছি আপনার মেয়ে ওই যে বারান্দার সাথে দাঁড়িয়ে থাকা কালো টি শার্ট পরা ওই দুই ভাইটা, দুইজনের সেই শুরু থেকে ইশারা ইঙ্গিতে কথা বলছে। মিতা চমকে উঠল। সেই সাথে চমকে উঠল সুজনও। সুজন আর মিতা একে অন্যকে ভালোবাসে। 5 মাসের সম্পর্ক দুজনে। কেউ জানে না। অথচ এই ছেলেটা এসে বুঝেই গেল সুজন পালিয়ে যেতে চাইল, কিন্তু এত মানুষের মধ্যে পালাতে পারল না। কয়েকজন মিলে তাকে ধরে ফেলল। মুহূর্তে ঘটনা বদলে গেল। এতক্ষণ যারা অন্তরা আর রূপককে নিয়ে কথা বলছিল, এবার তারাই সুজন আর মিতাকে নিয়ে পড়ল। আস্তে আস্তে অন্তরা উঠোন থেকে ভিড় কমতে লাগলো। যাকে দেখার জন্য এত দূর থেকে অবশেষে তার দেখা পেল রূপক। ঘরে গিয়ে দেখলো সালমা কেমন জড়সড় হয়ে আসে। রূপক ছোট্ট গিয়ে ফুপুকে জড়িয়ে ধরল। ছেলে মানুষ নাকি কাঁদে না, অথচ অন্তরা দেখলো মাকে বুকে চেপে ধরে ছেলেটা কেমন ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। অন্তরার কাছে এখন সব স্পষ্ট লাগছে, এই ছেলেটাই তার মামাতো ভাই। এই ছেলেটা না থাকলে এলাকার মানুষ আজ অন্তরাকে ছিঁড়ে খেত। তাদের বাক্যবাণে জর্জরিত করে ফেলতো। সিরাজহায়দার মেয়েদের সাথে রাগলেন না। কেন জানি মেয়েকে দেখেই সব রাগ পানি হয়ে গেল। তার বড় মেয়ে, তার বড় আদরের মেয়ে ছিল অন্তরা। সেই মেয়ের চোখের দিকে তাকিয়ে তিনি বুঝছেন মেয়েটা ভালো নেই। মেয়েটা না হয় একটা ভুল করেছে, এখন তাকে বকাবকি করলে তো পাল্টে যাবে না। নিশ্চয়ই কিছু হয়েছে তার স্বামীর সাথে, তাই বাবার বাড়ি চলে এসেছে। তিনিও রাগারাগি করবে, তবে মেয়ে কোথায় যাবে সব ভেবে সিরাজ হায়দার মেয়ের হাত ধরে বললেন, কেন এরকম পড়লি? আমাকে একবার জানাতে পারতে অন্তু। অন্তরা বাবার 2 পা চেপে ধরে বলল, আমার অনেক বড় ভুল হয়ে গেছে আব্বা। আমি জেনে শুনেই ভুলটা করেছি আব্বা। আমার ভুলের কোনো ক্ষমা হয় না, আমি জানি। ক্ষমা না করলে আমারে আপনি দূরে সরাই দিয়েন না। আমার এই দুনিয়া আর কেউ নাই আপনি ছাড়া। সালমা রূপকের শক্ত করে ধরে রেখেছে। রূপক সিরাজ হায়দারের কাছে এসে বলল, ফুপা, আমি ফুপুরে ঢাকায় নিয়ে যেতে চাই। ফুপুর চিকিৎসা দরকার। একটু যত্ন আর চিকিৎসা পেলে ফুপু অল্প দিনের মধ্যে সেরে যাবেন। শেহজাদা চুপ থেকে বললেন, ঠিক আছে তাই হবে। তবে আমার স্ত্রীর চিকিৎসার খরচ আমি দিব। আমার বিলের ধানি জমিটা বিক্রি করে দেবো। রূপক মুচকে এসে বলল, বেশ তাই হবে। অন্তরা গিয়ে মায়ের পাশে বসলো। এতক্ষণে সবকিছু জেনেছে সবাই। অন্তরা গিয়ে মাকে ডাকতে সালমা উদ্বেগ হয়ে বলল, কে কে? আমার অন্তু। অন্তরা চোখের পানি ছেড়ে দিল। হ্যাঁ গো মা, আমি তোমার অন্তরা, তোমার অন্তর পুরোটা। সালমা শক্ত করে মেয়ের হাত চেপে ধরলো, যেন ছেড়ে দিলে হারিয়ে যাবে। রূপক মুগ্ধ হয়ে দেখছে ফুপুকে। অন্তরা বলল, আপনি আমাকে বললেন না কেন আপনি আমার মামাতো ভাই? রূপক হেসে বলল, তাহলে তো আর সারপ্রাইজ হতো না। অন্তরা মুগ্ধ হলো রূপকের ব্যবহারে। রূপক এমনভাবে ব্যবহার করছে যেন সবাই তার অনেক দিনের চেনা। কোনো কৃত্রিমতা নেই তার মধ্যে। মা যেমন তার ভাইয়ের ছেলেকে ভোলেনি, তেমনি রূপক ভাই মাকেও ভোলেনি। রূপা বসে পার্কের একটা বেঞ্চে। রূপার সাথে বেঞ্চে এক কোণে সমুদ্র। সমুদ্রের মধ্যে বেশ উগ্রতা লক্ষণীয়। রূপা হতবাক সমুদ্রের দিকে। প্রথমবার যখন সমুদ্রকে গ্রামে দেখেছিল তখন সমুদ্র ছিল অন্য রকমের, অথচ দিন দিন কেমন হয়ে উঠেছে সমুদ্র। একটা মানুষ এতটা ভায়োলেন্ট হলে মাঝ রাস্তায় দাঁড়িয়ে চিৎকার করে বলতে পারে, আমি তোমাকে ভালোবাসি কপালকুণ্ডলা। অথচ কলেজের সামনে, বাসার সামনে ব্যানারে লিখে রাখতো না, তুমি আমার কপালকুণ্ডলা হও, আমি সহস্রবার সহস্র জনমে তোমার প্রেম তপস্যা করে কাটাবো। সারাক্ষণ রূপার পিছনে ঘুরঘুর করা তা এখন প্রধান কাজ। সমুদ্রকে এই মুহূর্তে ভীষণ শান্ত মনে হয়। দেখে বোঝার উপায় নেই এই লোকটা কি পরিমাণ জ্বালাতন করতে পারে রূপাকে। 3 দিন ধরে রূপকের বাসায় নেই। রূপা খেয়াল করে দেখলো রূপক নেই। দেখে মনে হয় সমুদ্রে এরকম সাহস পেয়েছে, বাড়ি থেকে বাবার কল পেয়েছে। রূপা, রূপক যে গ্রামে হাজির হয়েছে সবাই শুনেছে। রূপকের প্রতি সম্মান আর শ্রদ্ধা দুটোই বেড়ে গেল রূপার। রূপা শান্ত স্বরে জিজ্ঞেস করলো, কি সমস্যা আপনার, কি চান আপনি? সমুদ্র তার চেয়ে বেশি শান্ত স্বরে বলল, আমি চাই তুমি খুশি থাকো। তোমার হাসি মুখটা
দেখতে চাই বারবার, হাজারবার। রূপা দাঁত দিয়ে নখ কামড়ে বলল, আমার সম্পর্কে জানেন কিছু? আমি কে? চেনেন আমাকে? সমুদ্র হেসে বলল, তুমি আমার কপাল কুণ্ডলা। রূপা মুচকি হাসলেন। আবার বললেন, আচ্ছা, রূপকদার সাথে আপনার কি নিয়ে ঝামেলা হয়েছিল? আমি শুনছি আপনারা একেবারে জানের দোষ ছিলেন। এখন কেন একে অপরের ছায়া মারান না? সমুদ্রের হাস্যোজ্জ্বল মুখটা নিমেষে কালো হয়ে গেল। মনমরা হয়ে বলল, ওসব কথা এখন থাক। আমার এসব বলতে ভালো লাগে না। রূপা আগ্রহে বলল, আমার যে জানার ভীষণ ইচ্ছে। সমুদ্র মাথা নিচু করে বলল, রূপকের সাথে আমার মায়ের একটা বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। যদিও আমি জানি যাকে নিয়ে কথা কাটাকাটি হয় তিনি রূপকের জন্য ভীষণ স্পেশাল, রূপকের সবচেয়ে দুর্বল জায়গা। আন্টি যখন ওর থেকে মুখ ফিরিয়ে নেন তখন তিনিই ছিল রূপকের একমাত্র আশ্রয়স্থল। রূপকের ছোট্টবেলাটা আমার বা অন্যদের মতো আনন্দের ছিল না। তাই ওর ফুপুর বিষয়ে ভীষণ সেনসিটিভ। ওনাকে নিয়ে রূপক আমার মায়ের সাথে উগ্র ব্যবহার করে, যেটা আমি মেনে নিতে পারিনি। আসলে বাবা মায়ের সাথে বন্ধুর মিসবিহেভ মেনে নেওয়াটা যায় না। তাও আমার সামনে দাঁড়িয়ে রূপক যখন আমার মায়ের সাথে বেয়াদবি করলো, আমি সহ্য করতে পারতাম না। আমার মায়ের আমি ছাড়া আর কেউ নেই রূপা। আমার যেহেতু আর কোনো ভাই বোন হবে না বলেই দিয়েছে ডাক্তার, তারপর থেকে আমি আমার মায়ের সম্বল। মা আমাকে ভীষণ আদর করে বড় করেছেন। এখনও মা আমাকে ছোট্ট বাচ্চার মতো শাসন করতেন। আমার মা আমার জীবনের, আমার আদর্শ, আমার জীবন। মাকে কেউ চোখ রাঙিয়ে কথা বলবে, তা আমার সহ্য করার মতো না। আসলে কি থেকে কি হয়ে গেল, আমারও মাথা গরম হয়ে গেল সেই মুহূর্তে। রূপক আমার আত্মার বন্ধু ছিল, অথচ সেই মুহূর্তে আমি ওর সাথে সম্পর্ক ছিন্ন করে ফেললাম। তারপর যখন চাইলাম সব মিটমাট করতে, তখন অনেক দেরি হয়ে গেছে। রূপক ততদিনে আমার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। রূপা বলল, আমি ও শুনেছি সবটা আগে। এবার একটা কথা শুনেন, আমরা 4 বোন। আমার বাবা মায়ের বিয়েটা ছিল ভালোবাসার। সবার মতে বাবা পালিয়ে বিয়ে করেন। আমার বড় আপাও একই কাজ করেন, মেজ আপাও তাই করেন। নিজের করা কাজ, বড় বোন মেজ বোনের একই কাজ, সমাজের লজ্জা অনুশোচনা সব মিলিয়ে আমার মা এসব মেনে নিতে পারেনি। মানসিকতাভাবে অসুস্থ হয়ে পড়েন তিনি, এখন অসুস্থ উনি। তাই আমার পক্ষে কখনো সম্ভব না কাউকে ভালোবাসা। আমি দেখেছি আমার মায়ের মনের কষ্ট, আমার বোনের চলে যাওয়ার পর মায়ের ভেঙে পড়া। তারপর আমি বাবাকে কথা দিয়েছি কখনো আমি এই কাজ করব না। 2 মেয়েকে দিয়ে বাবা লজ্জা পেয়েছেন, আমাকে দিয়ে যেতে না পায়। আর তার সবচেয়ে বড় কথা, আপনার সাথে আমার কখনোই কিছু সম্ভব না। কেন জানেন? প্রথমত বাবা মায়ের পছন্দে আমি বিয়ে করব, আর সবচেয়ে বড় কথা, রূপকদা আমার মামাতো ভাই। রূপকদার সেই ফুপুকে নিয়ে আপনাদের মধ্যে ঝামেলা, তার ওই মেয়ে আমি। আমার মায়ের নাম সালমা। এবার নিশ্চয়ই বুঝতে পারছেন আপনার বাবা মা কখনোই চাইবে না আপনি আমাকে বিয়ে করেন। আশা করছি এরপর থেকে আমার আশেপাশে আর দেখব না। তাহলে আমি কলেজ ও বাসা চেঞ্জ করতে বাধ্য হব। সমুদ্র হতভম্ব হয়ে গেল। কি বলছে রূপা রূপা সালমা ফুপুর মেয়ে? যেই সালমা ফুপুকে যাকে খুঁজে পাওয়া যাচ্ছে না? সমুদ্র তালগোল পাকিয়ে গেল। রূপা চলে গেল সোজা হেঁটে। আগামীকাল মাকে ঢাকায় আনা হবে। রূপা উত্তেজিত সীমা নেই। অবশেষে সবাই সবার সন্ধান পেল। মা খুঁজে পেল তার বাবার বাড়ি, আর তার পরিবার খুঁজে পেল তাকে। রূপা বাসায় ঢুকতে মাহি বিরক্ত মুখে বাঁকালো। মনে মনে বলল, এই মেয়ে কি পাথর নাকি? একটা ছেলে এরকম পাগলামি করছে, অথচ সে কেমন নির্বিকার। আমার জন্য এরকম যদি কেউ করতো, তবে আমি অনেক আগে তার হয়ে যেতাম। রূপার সাথে ইদানিং মাহি কথা বলে না, খোঁচা দিয়েও কিছু বলে না। সবাই জানে এখন রূপা যে রূপকের ফুফুতো বোন। সন্ধ্যায় রত্নাপান্না এলো রূপার কাছে। দুজনে এসে টেনে হিসড়ে শুরু করলো রূপাকে নিয়ে তাদের বাসায় নিয়ে যাওয়ার জন্য। রূপা রাজি হচ্ছে না। শুধু রত্নার মা তানিয়া রূপার কেমন কেমন যেন লাগে। কেমন যেন তিনি তাকান রূপার দিকে। রূপার সহ্য হয় না সেসব। কিছুক্ষণ টানাটানি করে দুজনে চলে গেল। রূপা কিছুক্ষণ শুয়েছিল, এর মধ্যে ঘুম ভেঙে গেল। রূপার ঘুম ভাঙলে বেশ কিছুক্ষণ পর নিপা এসে ডেকে বলল, রূপক ডাকছে তাকে। ঘুম থেকে উঠে রূপা প্রথমে চমকে গেল রূপকের কথা শুনে। পর মুহূর্তে মনে হলো যে রূপক তো তার মামাতো ভাই এখন। রূপা উঠে গেল, গিয়ে দেখে রূপক ড্রয়িং রুমে চেয়ারে বসে আছে। 2 চোখ লাল টকটকে হয়েছে তার। রূপা যেতে রূপক বলল, রত্না পান্না কোথায় রূপা? রূপা ঠোঁট উল্টে বলল, আমি তো জানি না, সন্ধ্যায় তো বাসায় ছিল। রূপক একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, আমাকে এক গ্লাস ঠান্ডা পানি দাও তো ফ্রিজ থেকে। রূপা গিয়ে পানি আনলো। পানি রূপককে দিতে গিয়ে রূপা চমকে গেল ভয়াবহ। রূপকের সারা শরীর ভীষণ গরম হয়ে আছে, ভীষণ জ্বরে পুড়ে যাচ্ছে গা, অথচ কেমন নির্বিকা সে। রূপা বুঝতে পারল না কি করবে। এদিকে আর কেউ নেই বাসায়। রূপক চেয়ারে হেলান দিয়ে বসে রইল। পায়ে তার অসম্ভব ব্যথা, সারা শরীর অসম্ভব ব্যথা। যেদিন অসুস্থ হয়ে শরীর নিয়ে ফুপুকে খুঁজতে বেরিয়েছিল, তারপর আর নিজের যত্ন নেওয়ার সময় হয়ে ওঠেনি। গতকাল রাত থেকে ভীষণ জ্বর। দুপুরে ফুপুকে হাসপাতালে ভর্তি করছে, এরপর বাসায় এসেছে প্রচণ্ড জ্বর শরীর নিয়ে। রূপা ফ্রিজ খুলে লেবু সিদ্ধ করে রূপককে এনে দিল, মালটা কেটে দিল। রূপক কিছুই খেলো না। শান্ত স্বরে বলল, তুমি চলে যাও রূপা। রূপা চেয়ার টেনে বসে বলল, আন্টি কোথায়? রূপক হেসে বলল, আমাকে তো বলে যায়নি রূপা। রাতে আপনি একা থাকবেন, কোনো অসুবিধা হলে কি করবেন? আমায় নিয়ে ভেবো না রূপা। এরকম পরিস্থিতি আমি অনেক আগেই পড়েছি। আমার জন্য
কখনো কেউ ভাবেনি, কেউ আমাকে ভেবে দুফোঁটা চোখের জল ফেলেনি। এই দুনিয়ায় আমার অনেক প্রিয় মানুষ আছে রূপা। কিন্তু জানো, আমি কারো প্রিয় না। কোনোদিন আমাকে কেউ প্রিয় বলে ডাকেনি। আমাকে ভেবে উদ্বিগ হয়নি। রূপা সাহস করে বলল, আপনারা আন্টির মধ্যে কিসের এত সমস্যা? রূপক কিছু বলল না। চুপ করে রইল। রূপা আবারও জিজ্ঞাসা করতেই বলল, ফুপুর চিকিৎসা শুরু হয়েছে। ফুপুর থেকে না হয় শুনে নিও। রূপা আর কথা না বাড়িয়ে নিজের রুমে চলে গেল। সমুদ্র উত্তেজিত হয়ে বাসায় গিয়ে বলল, মা জানো, রূপকের ফুপুকে পাওয়া গেছে। রেখা বিরক্ত হয়ে বলল, তাতে তোমার এত উত্তেজনার কিছু নেই সমুদ্র। সমুদ্র হেসে বলল, আরে মা শোনো, আমি একজনকে ভালোবাসি। আমি ঠিক করেছি কয়েকদিনের মধ্যে তার বাবার কাছে তোমাকে প্রস্তাব নিয়ে পাঠাবো। জানো সে কে? রেখা সরু চোখে তাকালো। সমুদ্র হেসে বলল, সালমা ফুপুর মেয়ে মা। আমি তাকেই বিয়ে করব। ও আমার সাথে সম্পর্কে যেতে রাজি হচ্ছে না, তাই সোজা বিয়ে করে ফেলবো ভাবছি। রেখার বুকের ভেতর কেঁপে উঠল ছেলের কথা শুনে। সমুদ্র হাসতে লাগলো অসংলগ্নভাবে। রেখা যেন সমুদ্রের মধ্যে কবিরকে খুঁজে পেল। এইভাবে একদিন এসে কবির সালমার কথা জানিয়েছিল। আজ আবার সমুদ্রও একই কাজ করছে। তিনি কিছুতেই এ ব্যাপারে সম্মতি দিবেন না। কবির যদি জানতে পারে, তাহলে কে জানে কি হবে। তাছাড়া সালমাকে যেভাবে বাড়ির বউ হতে দিতে চাননি তিনি, সালমার মেয়েকেও তাড়িয়ে দেবেন। কিছুতেই না। দরকার হলে তিনি অনেক কিছু করবেন। তুমি অপরূপা, পর্ব 12।